প্রায় ৩ মাস নিজের কর্মস্থলে টানা থেকে আজ বাসায় ফিরেছে উষান। এসেছে তাও ক্ষণিকের জন্য। তার দায়িত্ব অনেক, নিজের ফ্ল্যাটে থাকতে পারে না কখনো। কয়েক মাস পর পর আসে, এসে কিয়ৎক্ষণ থেকে চলে যায়। এখানে তার আগমন ঘটে মূলত ব্যক্তিগত কিছু কাজ সম্পূর্ণ করতে। উষান ক্লান্ত দেহ নিয়ে বাইরে নাস্তা করতে গিয়েছে। ইচ্ছে ছিল মীরাকে দিয়ে সকালের খাবার বানিয়ে নিবে, কিন্তু ৩ মাস আগের সেই ঘটনা স্মরণ হতেই সেই ইচ্ছেটা মাটি চাপা দিয়েছে। শীতে কাঁপতে কাঁপতে বাহির থেকে খাবার এনে খাওয়ার পর্ব শেষ করে যেই না ঘুমাতে যাবে, তৎক্ষণাৎ নীরবতা ধ্বংস করে শব্দের উৎপত্তি হয় কলিং বেলের মাধ্যমে। উষান দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে উঠল, ফর গড সেক। তীব্র তার পাশে শুয়েছিল। কলিং বেলের শব্দে চট করে আঁখিজোড়া উন্মুক্ত করে বিশ্রী এক গালি দিয়ে বসলো অগন্তুককে। শেষে উষানের পানে দৃষ্টিপাত ফেলে বলল, এত সকালবেলা তোর বাসায় কে আসছে? তুই যেখানে আমিও সেখানে, কি করে জানবো কে আসছে? উষান ধমকে বলল। তীব্র উঠে বসে আমতা আমতা করে প্রতি উত্তর করে, আচ্ছা বুঝলাম, যা দেখ গিয়ে কে আসলো। উষান লম্বা কদম ফেলে দরজার নিকট এগোলো। পেছন হতে তীব্র উকি দিয়ে আছে। দরজা খোলার পর সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে দাঁত দিয়ে জিভ কাটল তীব্র। নিভুতে নিজেকে কয়েকবার গালি দিয়ে বসলো। পরিশেষে বিড়বিড়িয়ে শুধালো, ছি, ভাবিকে গালি দিয়ে ফেললাম, আল্লাহ মাফ করো, তবা তবা। মীরাকে এত সকালে দেখে উষান ঈষৎ চটে গেল। মেয়েটার সমস্যা কি? আসতে না আসতে বাসায় তার আগমন। উষান ধমকে সুরে বলল, এত সকালে কি চাই? আমায় ডিস্টার্ব করতে নিষেধ করেছি না? মীরা সূক্ষ্ম দৃষ্টিতে উষানকে দেখছিল। উষানকে আজ প্রায় ৩ মাস পর দর্শন করা। মাঝে ৩ মাস উষান ফ্ল্যাটে আসেনি। চিন্তা, চোখে দেখার তৃষ্ণায় একাকার হয়ে ঘুম আসেনি মীরার। বারংবার মন এতটাই বার্তা দিয়েছে তাকে, উষান কবে ফিরবে। অল্প কয়েকদিনের মধ্যেই এই ব্যক্তির ওপর কতটা যে দুর্বল হয়েছে ভাবা যায়। উষানের প্রতি তার ভালো লাগার সৃষ্টি বহুদিন যাবৎ। উষানকে দেখলেই তার অন্তঃস্থল শীতল হয়ে যেত। মন অজান্তেই চলতো এই প্রক্রিয়া। তারপর আস্তে ধীরে সৃষ্টি হলো ভালো লাগা। ঘেনা বিরক্তবোধ করা ব্যক্তিটিকে জায়গা দিয়ে দিল নিজ অন্তমহলে। উষানের মুখশ্রী চাহনি, কথা বলার ধরন, হাঁটা চলা, সুডাম দেহ দেখে যে কেউ তার প্রতি দুর্বল হতে বাধ্য। মীরায় একটা দেখে উষানের প্রেমে পড়েনি, প্রেমে পড়েছে বিশেষ এক মনোভাব দেখে। মীরা কেঁপে উঠল। মীরা উচ্চস্বর শ্রবণ করে ধাতস্থ হয়ে নিজের হাতের শপিং ব্যাগটা উষানের হাতে তুলে দিয়ে বলল, আপনার শার্ট। আজকে আমার বাসায় ফিরতে লেট হবে, তার আগে আপনার লাগে কি না তাই দিয়ে গেলাম। উষান খপ করে শপিং ব্যাগ হাতে তুলে দরজা বন্ধ করবে, তৎক্ষণাৎ তাকে থামিয়ে দিয়ে মীরা নম্র সুরে বলল, এতদিন কোথায় ছিলেন আপনি? জাহান্নামে। সশব্দে দরজা বন্ধ করে উষান রুমে ফিরে আসে। হাতের ব্যাগ ছুঁড়ে মারে ফ্লোরে। 2 হাত দিয়ে চেপে ধরে মাথার চুল। না, ফ্ল্যাট ছাড়তেই হবে। এতপর ঘুমানোর প্রস্তুতি নিতেই তীব্র হুট করে বলে উঠল, মেয়েটার সাথে এমন ব্যবহার করিস কেন? উষান কম্বল শরীরের ওপর দিয়ে বালিশে মাথা এলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নীরস কণ্ঠে বলল, যেমন ব্যবহার ও প্রাপ্য তেমনই ব্যবহার করি। ভালোবাসে তোকে, ফিরিয়ে দিচ্ছিস দে। এমন উগ্র ব্যবহারের কি দরকার? ভালো ব্যবহার করেছিলাম দেখেই আজ সে এই পর্যায়ে। শাসন না করলে আমার পিছু ছাড়বে না। জাস্ট কয়েকজন মেয়ের অপরাধ দেখে পুরো নারী জাতিকে ঘৃণা করতে হবে? এইটা কেমন হলো? ভুলে যা পেছনের কথা। মীরা অমর না ওশান, প্রথম নারী যাকে আমি মায়ের পর সব থেকে আপন ভাবতাম, সে আমার চোখের সামনে আমার মাকে হত্যা করলো। দ্বিতীয় নারী যিনি আমার কাছে সম্মানিত ব্যক্তি ছিলেন, সে আমার মাকে হত্যা করায় সাহায্য করলো। তৃতীয় নারী যে আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল, সে আমায় 1 মাস বিনা অপরাধে জেল খাটালো। চতুর্থ নারী আমার বোন, সে আমায় হত্যা করার চেষ্টা করলো। পঞ্চম নারী যে তোকে আমার সামনে ক্ষত বিক্ষত করে ধোকা দিয়ে চলে গেল। এত কিছুর পর তুই আমায় নারী জাতির ওপর বিশ্বাস করতে বলছিস তীব্র? তুই পারবি বলতো? তীব্র স্তম্ভিত। না, এই উষানকে বোঝানো তার কাম্য নয়। রাত 10টা ছুঁই ছুঁই। ক্লাস টিউশনি শেষ করতে করতে আজ একটু বেশি লেট হয়ে গেছে মীরার। দ্রুত পদে হাঁটছে সে। পাশ দিয়ে সাঁ করে 2-1টা গাড়ি ছুটে যাচ্ছে তাকে পেছনে ফেলে। রিক্সা নিব নিব করেও নেয়নি। ব্যাগে টাকা নেই। টিউশনি টাকা দিয়ে পরশু সে কিছু গুরুত্বপূর্ণ বই কিনেছে। মাসের বাকি আরও 12 দিন, অথচ হাত খালি। বাবার কাছে টাকা চাইতেও লজ্জা লাগে। অন্য মনস্ক হয়ে হাঁটার মাঝেই ইটের সাথে পা আটকে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায় মীরা।
থুতনিতে তরল কিছু টের পাওয়ার পর মাটিতে হাত ভর দিয়ে উঠে বসে সে। তরলের উৎস দেখার প্রয়াসে থুতনি স্পর্শ করে চক্ষু সম্মুখে আনার পর দৃশ্যমান হলো রক্তিম হাত। পায়ের হাঁটু ছিলে লিলচে পোশাক রক্তিম হয়েছে। ব্যথায় দাঁতে দাঁত চেপে চোখ খিচে বন্ধ করে নেয় মীরা। তৎক্ষণাৎ কর্ণঘরে ভেসে আসে পেছন হতে আগত কঠিন কণ্ঠস্বর। রাস্তার মাঝে এভাবে বসে কি নিজেকে ভিক্ষুক প্রমাণিত করতে চাচ্ছিস মীরা? ভিক্ষা করতে নেমেছিস? মীরা ধপ করে আঁখি জোড়া উন্মুক্ত করে পেছনে তাকায়। উষান বাইকে বসে কিয়ৎক্ষণ মৌন থেকে মীরা চেঁচিয়ে বলে উঠল, একদম উল্টোপাল্টা কথা বলবেন না। পড়ে গেছি আমি। পড়ে গেছিস মানে? চোখ আকাশে থাকে, দেখে শুনে হাঁটতে পারিস না? মীরা নিশ্চুপ, নিভৃতে আহত সে। উষান কি তার আঘাতপ্রাপ্ত রক্তে রঞ্জিত স্থানটি দেখেনি? পায়ের ব্যথায় যে সে ক্রমাগত কাঁপুনি দিচ্ছে সেটা কি খেয়াল করেনি? হাঁটু ছিলে যে নীল রঙের পোশাক রক্তিম হয়েছে তা দর্শন করেনি? সব কিছু তো সম্মুখেই দৃশ্যমান, না দেখার তো কথা না। তার মানে মীরার জন্য উষানের কি সামান্যতম মায়া অবধি নেই? এতটা পর মীরা উষানের হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করে মীরা ভূমি থেকে। ব্যর্থ সে ফের। পায়ের ব্যথাটা তুমুল। উষান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। সে আজ ফিরে যায়নি, কাল যাবে। উষান মীরার মুখশ্রীর দিকটায় দৃষ্টিপাত নিক্ষেপ করতেই রক্তিম তরল দেখে ভড়কে যায়। পায়ের হাঁটুর কাছের পোশাকে অবধি রক্ত। পড়েছে কিভাবে এই মেয়ে যে এতটা আঘাত পেল? মীরা উঠে দাঁড়ানোর চেষ্টা বাদ দিয়ে উষানের মুখশ্রীর দিকে তাকায়। কণ্ঠের খাদ ফেলে বলে, একটু এদিকে আসবেন? কোমল আকুতি, মায়া ভরা চাহনি, তীর করে কাপা উষ্ঠধর। উষান ঘোর থেকে হোক কিংবা বাস্তবিক নেমে আসলো বাইক থেকে। শান্ত পায়ে মীরার নিকট দাঁড়াতে উষানকে চমকে দিয়ে মীরা দুই হাত বাড়িয়ে দিয়ে বলল, কোলে নিন। নিঃসংকোচ আবেদন। উষান বিস্মিতপূর্ণ দৃষ্টি ফেলে। কতটা সংকোচহীন আকুতি আবেদন, যেন উষান কোনো পরপুরুষ নয়, তার অতি নিকট কেউ। অধৈর্যরা প্রসারিত করে উষান রুষ্ট জিজ্ঞেস করে, মাথা খারাপ তোর? কি বলছিস জানিস? এই তো লজ্জা নেই, পরপুরুষকে কোলে নিতে বলছিস? ছি! উষান বিদঘুটে রূপে মুখশ্রী কুঁচকে নিল। মীরা কিঞ্চিত হেসে অন্যদিকে তাকায় না। সে ভুল কোনো মানুষকে পছন্দ করেনি। ফের নিজ চেষ্টায় উঠে দাঁড়ানোর পর পড়ে যেতে নিলে উষান তার হাত আঁকড়ে ধরে। মীরার হাত 5 আঙুল দ্বারা চেপে ধরে নিজের বাইকের কাছে এসে হাত ছেড়ে স্বস্তির শ্বাস ফেলে উষান। হেলমেট খুলে মীরার হাতে দিয়ে বাইকে উঠে বসে। তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, হেলমেট পরে জলদি উঠে পড়, আর 1 মিনিট লেট হলে তোকে আমি এখানে ফেলে চলে যাব। মীরা ফটাফট উঠে বসলো। আজ ইচ্ছেবশত সে তার এক হাত স্থাপন করলো উষানের কাঁধে। উষান মৌন, নীরব, নির্লিপ্ত। কিছু বললে যে মীরা এখনই সেই কথা সম্পূর্ণ আগ্রহ করবে তার সম্পর্কে অবগত উষান। আধা ঘন্টার মাঝে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে উষান বাইক থামিয়ে প্রায় হুড়মুড়িয়ে নেমে পড়ল। ভুরু কুঁচকে নেয় মীরা। নিজে নেমে গিয়ে সংকোচ দ্বিধা ছাড়া উষানের এক হাত আঁকড়ে ধরে বলল, রুম পর্যন্ত দিয়ে আসুন, অ্যাটলিস্ট মানবতার খাতিরে। বিতৃষ্ণায় উষ্ঠধর আকুতি চ এর ন্যায় করা হতে থেমে যায় উষান। হেলমেট বাইকে রেখে হাঁটা ধরে সামনে। মীরাকে রুম পর্যন্ত দিয়ে এসে তারপর বাইক নির্দিষ্ট স্থানে রাখবে বলে মনস্থির করল। 2 তলা অবধি দাঁতে দাঁত চেপে ব্যথা হজম করে নিজের ফ্ল্যাটের সামনে আসে মীরা। দরজা খুলে রুম অন্ধকার দেখে উষান ভেতর পর্যন্ত এগিয়ে যায়। মীরা আসার পথে দরজা বন্ধ করে দেয়। রুহি নেই। মীরাকে বিছানায় বসিয়ে উষান লাইট জ্বালিয়ে দিয়ে বের হতে নিবে তৎক্ষণাৎ মীরা বলে উঠল, কাবার্ডে ফার্স্ট এড বক্স আছে, একটু এগিয়ে দিবেন প্লিজ। নেত্রযুগল চট করে বন্ধ করে রাগ দমন করার চেষ্টা করে উষান। মীরাকে তার এই মুহূর্তে তুলে আছাড় দিতে ইচ্ছে করছে। বিনা বাক্যে ফার্স্ট এড বক্স মীরার নিকট এগিয়ে দিতেই কলিং বেলের শব্দ কর্ণকুহরে পৌঁছায় দুইজনের। উষান রাজবাড়ি গলায় বলল, আমি দেখছি। দরজা খোলার পর সম্মুখে বেশ কয়েকজন ব্যক্তিকে দেখে একটু চমকায় উষান। উপস্থিত ব্যক্তিদের মাঝে প্রবীণ এক ব্যক্তি, যিনি এই বাড়ির মালিক, তিনি উপস্থিত, সাথে কয়েকজন মহিলা এবং পুরুষ। উষান কিছু বলার পূর্বে প্রবীণ লোকটি কর্কশ কণ্ঠে বলল, একই জায়গা থেকে আসছো বলে এতদিন তুমি মীরার কথা বলছো, নিজেদের বাসায় আসা যাওয়ার করছো। কিছু বলি নাই, আজ রুহি বাসায় নাই। তোমরা দুইজন অবিবাহিত হয়ে এক ঘরে কি করো দরজা আটকে? আসার পথে দেখলাম ভালোই জোড়াজোড়ি ঢলাঢলি কইরা আসতেছো। আজকে তোমাদের দুইজনের ছাড়ুম না। এই ধর দুইটারে, নিয়ে আয় বাহিরে। আজকে উচিত শিক্ষা দিমু এই দুইজনকে। শান্তিনিবেশ ভবনটা পুরোপুরি নীরব, থমথমে গুমট ভাব বিরাজমান।
অ্যাপার্টমেন্টের মালিক জায়েদ হাসান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন উষানের মুখশ্রীর প্রতি। জায়েদের পাশে আরও দুইজন ব্যক্তি দাঁড়ানো, তবে তাদের দৃষ্টি ভূমিতে আবদ্ধ। উষান শান্ত নীরব, যেন কিছুই হয়নি, যা হচ্ছে সব স্বাভাবিক। অপরদিকে মীরার অবস্থা করুণ, অল্পতে উত্তেজিত হওয়ার স্বভাব আছে তার। ভীতিগ্রস্ত নয়নে চারপাশ আর চোখে দেখে চলেছে। হঠাৎ মৌনতায় ধ্বংস সৃষ্টি করে জায়েদ বলে উঠলেন, উষান, কৈফিয়ত দাও, কি করতেছিলে রুমে দুইজনে? আসার সময় অমন ঢলাঢলি জড়াজড়ি করে আসতেছিলে কেন? উষান অদ্ভুত এক দৃষ্টিতে তাকালো জায়েদের পানে। এতপর সেই অদ্ভুত দৃষ্টিপাত খেয়াল করে জায়েদ কেঁপে উঠলেন কিঞ্চিত। কেন জানা নেই? উষাল শীতল কণ্ঠে বলল, আপনার মত অনুসারে আসার পথে আমি এবং মীরা ঢলাঢলি করে এসেছি। কে বলল আপনাকে এই কথা? নাকি নিজের চোখে দেখেছেন? আমি দেখি নাই, আফেফা আছে না, ওই দেখেছে। দেখা আমারে কইল। ফাইন, আফেফা খালা কোথায়? ওনাকে ডাকুন, কথা আছে তার সাথে। জায়েদের গলা শুকিয়ে আসছে বারংবার। উষানের ব্যবহার স্বাভাবিক ঠেকছে না। তার মতে এত বড় ঘটনার উষানের বিচলিত হয়ে পড়ার কথা, অথচ এই ছেলেকে দেখো কতটা শান্ত গলায় কথা বলছে। জায়েদ আফেফাকে হাঁক দিয়ে ডাক দেন। আফেফা এই 10 তলা বিশিষ্ট ভবনের প্রত্যেকটা ফ্ল্যাটে কাজ করেন। ক্ষণিকের মধ্যে উপস্থিত হলেন আফেফা। তার পান খাওয়া উষ্ঠদয় শুষ্ক, নেত্রের উপরিস্থ চামড়া কেমন তিরতির করে কাঁপছে। মুখশ্রীতে লেপ্টে আছে আতঙ্ক। সেকেন্ডের মাঝে আফেফার মুখশ্রী শুষ্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিল উষান। পূর্বের থেকে অতীব শান্ত কণ্ঠে বলে ওঠে, আপনি নাকি আমাকে আর মীরার সাথে ঢলাঢলি করে আসতে দেখেছেন? আফেফা মাথা তুলে দৃঢ় ভাব নিয়ে বললেন, দেখেছি। লজ্জা নাই তোমাকে দুইজনের? ছি, এতই যখন শখ, বিয়া কইরা রুমে নিয়ে যা খুশি করো, বাহিরে কি চক্ষু লজ্জা খাইছ? উষান তেরছা হাসল। নেত্রজোড়া তার এখন অবধি অচঞ্চল। মীরা পদে পদে চমকাচ্ছে উষানের ব্যবহারে। লোকটা এখনো এত শান্ত, প্রতিবাদ কেন করছে না? সে না হয় চিবুকের অসহনীয় যন্ত্রণায় টু শব্দ করতে পারছে না, কিন্তু উষান মৌনতা ধরে রাখা সম্ভব হলো না আর। উচ্চ স্বরে বলল, আন্টি, কি বলছেন এসব আপনি? জানেন প্রমাণ আছে আপনার কাছে যে আমরা রাস্তায় ঢলাঢলি করে এসেছি? প্রমাণ তো মাত্রই পাইল সবাই। এক রুমে কি করতেছিলে দুইজনে কও? আশ্চর্য তো, আপনারা কি আমার হাতে পায়ের আঘাত দেখতে পাচ্ছেন না? আপনাদের চোখের সামনেই তো রক্ত পড়ছে এখনো। রাস্তায় পড়ে গিয়েছিলাম অসাবধান বশত। আসার পথে উষান ভাইয়ার সাথে দেখা। তিনি শুধুমাত্র আমার হাতটা আলগা করে ধরে ওপরে নিয়ে আসছিলেন। পায়ের তীব্র ব্যথায় পড়ে যাচ্ছিলাম বারবার আমি। আর রইল রুমের ব্যাপার, রুম অন্ধকার ছিল। আমার রুমমেট বাসায় নেই। অন্ধকারের ভেতরে গেলে আবার আঘাত পেতাম। তাই উষান ভাই আমায় রুম পর্যন্ত দিয়ে লাইট জ্বালিয়ে বের হতে নিচ্ছিলেন। আর আপনাদের আগমন, দরজা তো তেমনভাবে লকও ছিল না। ভেতরে ঢুকে দেখেননি কেন আপনারা? যদি এত সন্দেহ থাকে। আফেফা এবং মীরার কথোপকথন মধ্যে উষান ফড়ন কেটে বলল, মীরা চুপ কর। আন্টি যখন বলল আমরা ঢলাঢলি করে ভেতরে এসেছি, তাহলে সবাইকে সেই দৃশ্যটা আগে দেখায়। সকলের উৎসুক চাহনি। উষান পকেটে হাত ঢুকিয়ে ফোন বের করে ব্যস্ত ভঙ্গিতে টাইপিং করল। তার 10-15 মিনিট পর অতিবাহিত হওয়ার পর আগমন ঘটে তীব্রের। হাতে তার ল্যাপটপ। তীব্র এগিয়ে আসতেই উষান নিজ স্বভাবগত শান্ত সুরে বলল, অল সেট। ইয়াপ, স্ক্রিনে আনাই আছে, জাস্ট ওপেন কর। উষান ল্যাপটপ হাতে নিয়ে জায়েদ সহ উপস্থিত দুইজন ব্যক্তির দিকে দৃষ্টিপাত ফেলে বলল, জড়াজড়ির সিনটা দেখবেন না? আসুন, ভেতরে আসুন, আইস করে বসে দেখুন। ঈশান মীরার ফ্ল্যাটে ঢুকলো। পেছন পেছন আসলো সকলে। পড়া টেবিলের ওপর ল্যাপটপ রেখে তাতে ভিডিও ফুটেজটা ওপেন করে সামনের দিকে ঘুরিয়ে দিল যাতে সকলে দেখতে পায়। ল্যাপটপ স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে মীরার হাত কতটা আলগা করে ধরেছে উষান। তাদের মাঝে দূরত্ব প্রায় অনেকখানি। ফ্ল্যাটের সামনে এসে দরজা খুলে ভেতরে প্রবেশ করে দুইজন। এতটুকু দৃশ্য শেষেই উষান পজ করে দেয় ভিডিও। বক্ষস্থলের মাঝে দুই হাত ভাঁজ করে নিয়ে আয়েসি ভঙ্গিমায় দাঁড়ায়। পরিশেষে ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, তো জড়াজড়ি করে আসছিলাম আমরা, তাই না আন্টি? সিসিটিভি ফুটেজ ছিল এটা। জায়েদ হাসান চটে গেলেন তৎক্ষণাৎ। ক্ষুদ্র নেত্রে আফিফার পানে চাহনি নিক্ষেপ করে বললেন, আফিফা, এসব কি? মিথ্যা কথা কইলা কেন?
ওনার প্রতি ক্ষুব্ধ হওয়ার পূর্বে সর্বপ্রথম নিজের দোষটা দেখা উচিত ছিল না আঙ্কেল? সব কিছু সম্পর্কে খোঁজ নিয়ে তো আসা উচিত ছিল না? আপনার বাড়ি নিশ্চয়ই জানতেন। গ্রাউন্ড ফ্লোরে সিসি ক্যামেরা ছিল। কাচুমুচু হয়ে তাকালেন জায়েদ। লজ্জায় নতজানু হলেন। কণ্ঠের খাদ নামিয়ে অনুতপ্ত হয়ে বললেন, আমার মাফ করে দাও বাবা। এই আফিফা আমারে এমনি বাজেভাবে কইছিল, আমার মাথায় ঠিক ছিল না। রাগে বোধ বুদ্ধি ফালাইয়া আইসা পড়ছি। রুমে গিয়ে কি করেছি তার বিপদ বর্ণনা তো মীরার থেকেই পেলেন। নাকি বিশ্বাস হয়নি ওর কথা? প্রমাণ চাই? আমার কাছে তারও প্রমাণ আছে। জায়েদ ব্যতিব্যস্ত হয়ে বললেন, না 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 বাবা, মাফ করো। এই আফিফা এই মিথ্যা কথা কেন কইলি ক? আমি বলছি আঙ্কেল, আফিফা আন্টির ছেলেকে মীরা একদিন থাপ্পড় মেরেছিল রাস্তায়। অনেকে অপমানও করেছিল। আন্টির ছেলে মেয়েদের রাস্তায় বিরক্ত করত, তাই মীরা থাপ্পড় মেরে হুমকি দিয়েছিল। সেদিন পুলিশ এসে জেলেও নিয়েছিল তার ছেলেকে। যতদূর বুঝতে পারলাম ছেলের অপমানিত হওয়ায় এবং জেলে যাওয়া নিয়ে আন্টি ক্ষুব্ধ। তারই হয়তো শোধ তুললেন। মাঝে আমাকে ফাঁসালেন। আফিফা ন্যাকা সুরে কেঁদে উঠলেন। সাই জানান উষানের কথায়। অনুনয়ের সুরে বললেন, এর লয়গায় আমি এমনটা করছিলাম। মাফ করে দাও আমারে বাবা। আমি আমার পোলাডারে অনেক ভালোবাসি। পুলিশ ওরে ধইরা নিয়ে অনেক মারছিল। পোলাডা আমার জ্বরে অনেক দিন বিছানা থেকে উঠবার পারেন নাই। তারপর থেকেই মীরার ওপর রাগ উঠল আমার, তাই সুযোগ বুঝা এমনটা করছি। মাফ করে দাও বাবা। উষান জড়ালো শ্বাস ফেলল। বক্র চোখে তাকালো একবার মীরার মুখশ্রীতে। ব্যথায় আটোসাটো হয়ে কোনো রকম দাঁড়িয়ে আছে। উষান কঠিন গলায় বলল, এমনটা না করে নিজের ছেলেটার দোষটা আগে দেখলেও পারতেন আন্টি। সম্পূর্ণ দোষ কিন্তু এখানে আপনার ছেলের। ছেলেকে মানুষ করুন। আজ আপনার ছেলে যে মেয়েদের ডিস্টার্ব করে, সেই মেয়েদের মধ্যে যদি আপনার মেয়ে থাকতো, তাকে যদি অন্য কেউ এভাবে জ্বালাতো, তখনও কি সেই ছেলের করা কর্মে চুপ থাকতেন? সবাইকে নিজের আপনজন ভাবুন, কাজ করতে সহজ হবে। ঘটনার সমাপ্তি ঘোষণা হলো কিয়ৎক্ষণ বাদে। পরিবেশ আগের মতোই হয়ে উঠল প্রাণবন্ধ। সকলে ক্ষমা চেয়ে কোনো রকম কেটে পড়ল। উষান আর এই ব্যাপারে মাথা ঘামালো না। দৃষ্টিপাত ফেলে এবার মীরার প্রতি। তীব্রকে নিজের রুমে যেতে বলে। মীরার হাতে ফার্স্ট এড বক্স তুলে দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, ড্রেসিং করে নে, নয়তো ইনফেকশন হতে পারে। মীরা তপ্ত শ্বাস ছাড়ে। দরজা লাগিয়ে এসে বসে বিছানায়। একটা ছোট্ট ঘটনায় কি থেকে কি হয়ে গেল। সমাজের মানুষ এমন অদ্ভুত রে কেন? ঘটনার 18 দিন পর সব কিছু আগের মতোই চলছে স্বাভাবিক রূপে। সেই দিনকার ঘটনা যেন মাথায় নেই কারুরই। উষানের ভীষণ ব্যস্ত সময় কাটছে। মীরার দিন অতিপাত হচ্ছে নিজের পড়াশোনা নিয়ে। আজ বাসায় ফিরেছে উষান। 2 তলায় এসে পা জোড়া থেমে গেল আপনা আপনি। প্রতিবার যখন সে ফ্ল্যাটে ফিরে বহুদিন পর পর, তখন মীরা লুকিয়ে দরজা ফাঁক করে তাকে দেখে। উষান যতক্ষণ অবধি ওপরে ওঠে চলে যায় না, ততক্ষণ অবধি মীরা দরজা কিঞ্চিত উন্মুক্ত করে উঁকি দিয়ে তাকিয়ে থাকে। উষান ব্যাপারটা খেয়াল করেনি প্রথমত, এতপর এক সময় এই জিনিসটা উপলব্ধি করেছে। উষান নির্লিপ্ত নিশ্চুপ ছিল এই ব্যাপারে, কিন্তু আজ কেন যেন মীরাকে কিছু বলতে ইচ্ছে হচ্ছে। সদর দরজার সামনে দাঁড়িয়ে উষান ভরাট কণ্ঠে বলে উঠল, বাহিরে আয় মীরা। আমি জানি তুই আমায় চোরের মতো সবসময় এমন করে দেখিস। দরজার ওপাশ থেকে মীরা হকচকিয়ে উঠল। হতভম্ব সে। লোকটা বুঝলো কি করে? আশ্চর্য তো। মীরা একবার ভাবলো যাবে না উষানের সামনে, কিন্তু মন সায় দিল না তার ভাবনায়। পরবর্তীতে ব্যস্ত পায়ে সে ফ্ল্যাট থেকে বের হলো। পেছনে বসে থাকা রুহি এই দৃশ্য দেখে হতাশ চোখে মীরা যাওয়া দেখলো। মীরা বেরিয়ে আসে, তবে উষানের মুখশ্রীর প্রতি ভুলেও তাকায় না। লোকটা চাহনি মারাত্মক, শ্বাস রুখে দেয়। উষান মীরাকে আপাত মস্তক দর্শন করে বলল, এরকম চোরের মতো আমায় লুকিয়ে দেখার মানে কি? মীরা অন্তঃকরণে শব্দগুচ্ছ বিন্যস্ত করে সাজাতে লাগলো। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, কণ্ঠনালীতে যেন শব্দগুচ্ছ জট পাকিয়েছে। মীরাকে নিশ্চুপ দেখে উষান তেজি কণ্ঠে বলল, কি হলো, উত্তর দে। মীরা কেঁপে উঠল। অন্তঃকরণ নির্দেশনা দিল, আর মৌনব্রত পালন করা ঠিক হবে না। বার দুয়েক ঢোক গিলে জিহ্বা দ্বারা উষ্ঠধর সিক্ত করে মীরা বলে উঠল, নিজেকে কি মনে করেন আপনি? হ্যাঁ,
যে আপনাকে আমার লুকিয়ে দেখা লাগবে? আমি অবশ্যই উকি দিয়ে আপনাকে দেখছিলাম না। কয়েকদিন ধরে রাতের বেলায় কেউ দরজা ধাক্কা দিয়ে চলে যায়। প্রথম কয়েকদিন ধরতে পারিনি কে করছে এমনটা। তারপর থেকে উকি দিয়ে দেখার চেষ্টা করি কে করে, কিন্তু কয়েকদিন ধরে বন্ধ। কাল আবার এমন করেছিল, তাই আজ উকি দিয়ে দেখছিলাম। দ্যাটস ইট। মীরা দম নিল। জীবনে প্রথম বোধহয় কোনো মিথ্যা কথা এত সুন্দর করে বাস্তবিকভাবে বলতে পেরেছে। উসান তার কথা বিশ্বাস করছে না। তা দেখার স্বার্থে মাথা ওপরে তুলতেই ভীষণ অবাক হয় মীরা। উসানকে অদ্ভুত দেখাচ্ছে। ঈষৎ আগে দর্শন করা উসান এবং বর্তমানে তার সামনে দাঁড়িয়ে থাকা উসানের মাঝে যেন আকাশ পাতাল তফাত। বাদামি প্রাণ উচ্ছ্বাস মুখশ্রী ফ্যাকাশে, স্থির অধৈর্যকল কম্পমান, নেত্রযুগল চঞ্চল, ঘন ঘন নিঃশ্বাস টানছে। কঠিনতার খলস ফেলে নমনীয় হয়ে উঠল মীরা। আলতো সুরে বলল, আর ইউ ওকে? ঈশান নিরুত্তর। প্রতি উত্তর করার জন্য অধৈর্যগোল প্রসারিত করতে শব্দ করে ভূমিতে ভারী শরীরটা নিয়ে আছড়ে পড়ল সে।